গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভাষা পাঠ থেকে প্রথম অধ্যায়ের যে ধ্বনি ধ্বনি পরিবর্তন অধ্যায়টি আমরা পড়ছিলাম, তো সেই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্নাবলী তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এখানে সব রকমের প্রশ্ন রয়েছে, ঠিক আছে? যে এক কথায় উত্তর সেরকম প্রশ্নও আছে, এবং দুই তিনটি বাক্যে লেখা উত্তরও রয়েছে, অর্থাৎ প্রশ্নও রয়েছে। ঠিক আছে, সবগুলো একসাথেই তোলা। তো দেখো, প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। কি কি আছে? ধ্বনি শব্দের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ কি? না, আওয়াজ। এই যে পাশের একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে এর উত্তরগুলি তোলা আছে। তো ধ্বনি শব্দের আবিধানিক অর্থ কি? ধ্বনি শব্দের আবিধানিক অর্থ হলো আওয়াজ। ঠিক আছে, আর উত্তরে সবটা সংক্ষিপ্ত ভাবেই লেখা আছে, যে আহ একটা শব্দে উত্তর লেখা আছে, কিংবা যেগুলো সংজ্ঞা রয়েছে সেগুলো অনেক সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পূর্ণ বাক্যেই উত্তর লিখো। ঠিক আছে, যদিও বলে দেব, অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, বাংলা ব্যাকরণে ধ্বনি বলতে কি বোঝায়? ধ্বনি শব্দের আবিধানিক অর্থ আমরা জানলাম, যে সাধারণ অর্থ আওয়াজ বোঝায়, কিন্তু বাংলা ব্যাকরণে ধ্বনি বলতে কি বোঝায়? না, বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকেই ধ্বনি বলা হয়। ঠিক আছে, এটা দুইয়ের উত্তর। তারপর, বাক্য বা ভাষা কিভাবে তৈরি হয়? কিভাবে? না, এক বা একাধিক ধ্বনি সাজিয়ে শব্দ তৈরি হয়, এবং সেই শব্দ থেকে তৈরি হয় বাক্য বা ভাষা। হুম? তারপর, নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ব্যাকরণে কি উৎপন্ন হয়? কি হয়? আমরা পড়েছিলাম যে নিঃশ্বাস বায়ু ত্যাগের মধ্যে দিয়েই ধ্বনি সৃষ্টি হয় বা ধ্বনির উৎপন্ন হয়, তাই তো? চারের দাগে ধ্বনি। তো তোমরা এখানে যে সংক্ষিপ্ত আছে সেগুলো পূর্ণ বাক্যেই লিখো, যে নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ব্যাকরণে ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর, ফুসফুসকে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত করা উচিত কেন? যে এটা বলা হয়েছে, এই প্রশ্নটা দেওয়া হয়েছে তার কারণ, যে অনেক ক্ষেত্রে ফুসফুসকে বাকযন্ত্রের মধ্যে ধরা হয় না, বাকযন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু এই ফুসফুসকে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত করা উচিত কেন? তার কারণ হলো যে ধ্বনি সৃষ্টিতে শ্বাসবায়ুর প্রধান ভূমিকা আছে, এবং সেই জন্য ফুসফুসকে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত করা উচিত। ঠিক আছে, তারপর, বাকযন্ত্রের কয়েকটি অংশের নাম বলো। বাকযন্ত্রের মধ্যে যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়ে, যে ধ্বনি সৃষ্টিতে সাহায্য করে, সেই কয়েকটা অংশের নাম বলতে বলা হচ্ছে, বা কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলতে বলা হচ্ছে। তো কোনগুলো বাকযন্ত্রের মধ্যে পড়ে? ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, জিহ্বা, মূর্ধা, ওষ্ঠ, দন্ত, হ্যাঁ, দন্তমূল, আরো অনেক আছে। তো যদি কয়েকটি বলতে বলা হয়, তোমরা দুটো তিনটে লিখে প্রভৃতি লিখে দিলেও পারো। ঠিক আছে, অসুবিধে নেই। যদি পারো সবটা লেখো। ঠিক আছে, তারপর, ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ধ্বনি। কারণ ধ্বনি থেকেই সৃষ্টি হচ্ছে কোনো শব্দ। এই যে এখানে দেওয়া আছে যে বাক্য বা ভাষা কিভাবে তৈরি হয়, তো আমরা কি জানলাম? যে এক বা একাধিক ধ্বনি সাজিয়ে শব্দ তৈরি হয়, এবং সেই শব্দ থেকে তৈরি হয় বাক্য বা ভাষা। তো তাহলে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হলো সেই ধ্বনি। ধ্বনি থেকেই ভাষা সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর, ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কি? যে কোথা থেকে ধ্বনির উৎস, কোথা থেকে ধ্বনি সৃষ্টি হয়, মূল উৎস কোনটা? না, ফুসফুস। কি জেনেছি? যে ধ্বনি সৃষ্টিতে শ্বাসবায়ুর প্রধান ভূমিকা আছে, তাই তো? আর শ্বাসবায়ু থেকে হয় ফুসফুস থেকে। তো সেই জন্য বলা হয় যে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস।
এবং সেই জন্য ফুসফুসকে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত করা অবশ্যই উচিত। তারপর 9 দাগে স্বরযন্ত্র কোথায় অবস্থিত? কোথায়? না, শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থিত বা স্বরযন্ত্র অবস্থিত। তারপর 10 দাগে মুখ গহ্বরের নিচের অংশে কিসের অবস্থান? যে মুখ গহ্বর নিচে কিসের অবস্থান? না, জিহ্বা বা জিভ, তাই তো, নিচের দিকে অবস্থান তো মুখ গহ্বরের। তারপর মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কি? মুখ গহ্বর ভিতরে যে কোমল তালু আছে তার পিছনে যে মাংসপিণ্ডটা ঝোলে সেটাকে কি বলা হয়? না, সেটাকে আলজিভ বলা হয়, তাই তো। তারপর মুখ বিবরের ছাদকে কি বলা হয়? তালু। তো তোমরা এটা যদি এরকম আসে তোমরা পূর্ণ বাক্যে লিখবে, বারবার বলছি। তো মুখ বিবরের ছাদকে বলা হয় তালু, বা মুখ বিবরের ছাদকে তালু বলে, এরকম বলতে পারো। তারপর কোন স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে? যে কোন স্বরধ্বনি আছে বাংলা ব্যাকরণে যেগুলো উচ্চারণ করতে মুখ গহ্বরের ভিতরে যে কোমল তালু আছে সেটা নিচের দিকে নামে? কোন স্বরধ্বনি? না, অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে। তারপর কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়? কোমল তালু একদম কণ্ঠের দিকে, সে কোমল তালু আর জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়? না, কণ্ঠধ্বনি, তাই তো, কণ্ঠের কাছাকাছি এবং জিভমূল দুটোর কাছাকাছি। তো এই দুটো একসাথে স্পর্শ হলে যে ধ্বনিটা উৎপত্তি হয় বা যে ধ্বনিটা সৃষ্টি হয় সেটা কণ্ঠধ্বনি বলে, ঠিক আছে। তারপর শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে? যে মুখ গহ্বরের ভিতরে যে শক্ত তালু আছে আর উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ, অর্থাৎ দন্তমূলের ঠিক পরের অংশটাকে কি বলে? কি বলে? মূর্ধা। অর্থাৎ তোমরা লিখবে যে শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে, ঠিক আছে। তারপর বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? বাক প্রত্যঙ্গ অর্থাৎ বাকযন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত এরকম একটা প্রত্যঙ্গ যে ধ্বনির সৃষ্টিতে সাহায্য করে থাকে, সেরকম প্রত্যঙ্গের নাম বলতে বলা হচ্ছে যেটা বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ, বাইরে তার অবস্থান। কে? না, ওষ্ঠ। ঠোঁট বাইরের অংশ, ওষ্ঠ মানে তো তোমরা জানোই। তারপর 17 ওষ্ঠের মধ্যেকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? তো যে ওষ্ঠ মানে ঠোঁট, তো ঠোঁট আমরা যখন কথা বলি এবং ঠোঁটের ওপর ভিত্তি করে যে সমস্ত স্বরধ্বনিগুলো সৃষ্টি হয় বা যে সমস্ত স্বরধ্বনি উচ্চারিত হয়, তো ঠোঁটের আকারও পরিবর্তন হতে থাকে, তাই তো। এবং সেই ঠোঁটের মধ্যে যে ফাঁকটা সৃষ্টি হয় সেই ফাঁকের কম বেশির উপর ভিত্তি করে, যে কম ফাঁক হচ্ছে বা বেশি ফাঁক হচ্ছে, সেই কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? না, দুটি ভাগে ভাগ করা যায়। এক হলো সংবৃত স্বরধ্বনি আর একটা হলো বিবৃত স্বরধ্বনি, ঠিক আছে। তারপর 18 নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে যে ধ্বনি উৎপন্ন হয় তার নাম কি? জি, আমরা কথা বলছি শ্বাসবায়ু ত্যাগের মধ্যে দিয়ে একটা ধ্বনির সৃষ্টি হচ্ছে এবং তারপর একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, কিন্তু সেটা ছাড়াও নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও যে ধ্বনি উৎপন্ন হয় সে ধ্বনির নাম কি? না, নাসিক্য ধ্বনি। অর্থাৎ মুখ গহ্বরের ভিতর থেকেও ছাড়াও নাকের ছিদ্র দিয়েও বাতাস বার হওয়ার মধ্যে দিয়ে ধ্বনির সৃষ্টি হয়, তাই তো। তো সেই ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি, যে 18 দাগের উত্তর। তারপর ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
যে এই যে ধ্বনিটা সৃষ্টি হচ্ছে সেটার ক্ষেত্রে এবং উচ্চারণের মূল উপকরণ, যে এই উপকরণগুলো যদি না থাকতো ধ্বনি সৃষ্টি হতো না, ধ্বনি উৎপাদন হতো না, বা আমরা ধ্বনি উচ্চারণ করতেই পারতাম না। তো সেই মূল উপকরণগুলির কথা বলতে বলা হচ্ছে। সেগুলো কি কি? না, মুখ বিবর, মুখ গহ্বর, জিহ্বা আর ওষ্ঠ, এই তিনটা মূল উপকরণ। ঠিক আছে? তারপর মুখ গহ্বরের পাশাপাশি কি দিয়ে বাতাস নির্গত হয়েও ধ্বনি উৎপন্ন করে? এই যে বললাম যে নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়, যে মুখ গহ্বর দিয়ে যে বাতাস নির্গত হওয়ার মধ্যে দিয়েও ধ্বনি সৃষ্টি হয়, ধ্বনি উচ্চারিত হয়, সেই মুখ গহ্বরের পাশাপাশিও নাক দিয়েও বাতাস নির্গত হয়, যার ফলে ধ্বনি উৎপন্ন হয়। সুতরাং এখানে কি উত্তর হবে তাহলে? মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাক দিয়ে বাতাস নির্গত হয়েও ধ্বনি উৎপন্ন করে। ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপর আচ্ছা, তারপর 21 দাগে কি বলছে? মুখ গহ্বরের মধ্যে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গগুলির নাম লেখো। অর্থাৎ মুখ গহ্বরের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, যেগুলি ধ্বনি উচ্চারণে সাহায্য করে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলির নাম বলতে বলা হচ্ছে। তো মুখ গহ্বরের মধ্যে কোন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বলো? যে জিভ, দাঁত, দাঁতের মূল, তালু, মূর্ধা। হুম, তো অর্থাৎ দন্ত, দন্তমূল। তালু, তালু বলতে শক্ত তালু, নরম তালু দুটোকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে? তারপর 22 দাগে মুখ গহ্বরের বাইরের প্রত্যঙ্গগুলির নাম লেখো। তো মুখ গহ্বরের মধ্যে যে প্রত্যঙ্গগুলো রয়েছে যেগুলো ধ্বনি উচ্চারণে সাহায্য করে, সেগুলো আমরা জানলাম। এবং মুখ গহ্বরের বাইরেরও কিছু প্রত্যঙ্গ রয়েছে যেটাও ধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে থাকে। তো সেটার নাম কি? যে ওষ্ঠ ও অধর, যে ঠোঁটকে বোঝানো হচ্ছে, সমগ্র ঠোঁটকে বোঝানো হচ্ছে। উপরের অংশকে ওষ্ঠ, নিচের অংশকে অধর বলে, পুরো ঠোঁটটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে? তারপর 23 দাগে গঠন বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা অনুযায়ী বাকযন্ত্রের বিভিন্ন অংশগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? তো গঠন বৈশিষ্ট্য আর ক্রিয়াশীলতা অনুযায়ী বাকযন্ত্রের যে বিভিন্ন অংশ রয়েছে, যে এই যে যেমন যেগুলো আমরা জানলাম, যে জিভ, দাঁত, দাঁতের মূল, তালু, মূর্ধা, ওষ্ঠ, এই বাকযন্ত্রের এই বিভিন্ন অংশগুলোকেও আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেটা গঠন বৈশিষ্ট্য আর ক্রিয়াশীলতা অনুযায়ী। তো গঠন বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা অনুযায়ী বাকযন্ত্রের বিভিন্ন অংশগুলোকে দেখো 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট, স্থিতিশীল, ষড়যন্ত্রীয় বাকযন্ত্র। এই 3টি ভাবে ভাগ করা যায় বাকযন্ত্রের অংশগুলোকে। আচ্ছা, তারপর দেখো শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাকযন্ত্র কোনগুলি? যে শ্বাসক্রিয়া ঘটে সেটার সঙ্গে সংশ্লিষ্ট বাকযন্ত্র কোনগুলি? যে ফুসফুস আর শ্বাসনালী, এগুলো শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, তাই তো? তো ফুসফুস আর শ্বাসনালী হলো শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাকযন্ত্র। তারপর আরেকটা কথা, এই বাকযন্ত্র যে বানান গয় হসন্ত হবে, ঠিক আছে? টাইপের মিস্টেকের জন্য যে এগুলো আসে না, গয় হসন্ত আসে না। তো তোমরা কিন্তু গয় হসন্ত দিও অবশ্যই। এবং সবসময় প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে, যে প্রশ্নে যেরকম ধরনের দিতে বলবে সেরকম ধরনের তোমরা দেবে। তারপর স্থিতিশীল বাকযন্ত্র কোনগুলি? স্থিতিশীল কোনগুলো? ষড়যন্ত্র আর ধ্বনিদ্বার, যেগুলো স্থিতিশীলতার উপর ভিত্তি করে তৈরি হয়, ষড়যন্ত্র আর ধ্বনিদ্বার, যেগুলো কম্পন হতে পারে সেই রকম। আচ্ছা, তারপর ষড়যন্ত্রীয় বাকযন্ত্র কোনগুলি? ষড়যন্ত্রীয়, যে দাঁত, শক্ততালু, গলবিল ধরা হয়। তারপর ধ্বনি কয় প্রকার ও কি কি? ধ্বনি মূলত 2 প্রকার, একটা হলো স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তারপর বর্ণ কয় প্রকার ও কি কি? তো
তোমরা জানো যে বর্ণ কাকে বলে, যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, তাই তো? তো সেই বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? ধ্বনির যেহেতু দুটো ভাগ, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, সেরকমই বর্ণ, বর্ণটা তো ধ্বনির লিখিত রূপ। তো একই রকম ভাবে এই বর্ণেরও দুটি ভাগ, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? এটা হলো ধ্বনি আর এটা হলো বর্ণ। তারপর স্বরধ্বনি কাকে বলে? তো স্বরধ্বনি, যে ধ্বনি মুখ খোলা রেখে উচ্চারণ করা যায় তাকে স্বরধ্বনি বলে, বা যে ধ্বনি উচ্চারণ করতে মুখ গহ্বরের কোনো স্থানে এই অর্থে বাধা প্রাপ্ত হয় না, সেই ধ্বনিগুলোকে স্বরধ্বনি বলে। হ্যাঁ, তো স্বরধ্বনি যেমন দেখো অ, আ, হ্যাঁ, এগুলো কি বলতে একেবারেই বের হয়ে আসছে, উচ্চারণ করতে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না, এবং যে ধ্বনিগুলো বলা যায় নিজের থেকে উচ্চারিত হয়, অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না, সেই ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। ঠিক আছে? তো তোমাদেরকে যদি বলতে বলা হয় যে স্বরধ্বনির কয়েকটি বৈশিষ্ট্য লেখো, কি বলবে? যে ওই স্বরধ্বনি কাকে বলের মধ্যেই তার বৈশিষ্ট্য রয়েছে, যে যে ধ্বনি মুখ খোলা রেখে উচ্চারণ করা যায়, বা স্বরধ্বনি গুলি মুখ খোলা রেখে উচ্চারণ করা যায়, বা বলা যায় স্বরধ্বনিগুলো নিজের থেকে উচ্চারিত হয়, অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না, বা স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে মুখ গহ্বরে বাধা প্রাপ্ত হয় না। হ্যাঁ, তো এগুলো হলো স্বরধ্বনির বৈশিষ্ট্য রূপে তোমরা লিখতে পারো, এবং তার কিছু উদাহরণ দিয়ে দিলে, যে অ আ হ্রস্ব দীর্ঘ যা আছে আর কি, বা একটা স্বরধ্বনি উল্লেখ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপর স্বরবর্ণ কাকে বলে? একই রকম ভাবে যেটা স্বরধ্বনি কাকে বলে জানলে, স্বরবর্ণ কি? সেই স্বরধ্বনির লিখিত রূপকেই বলা হয় স্বরবর্ণ। ধ্বনি যেটা, সেটার লিখিত রূপ বা চিহ্ন মাত্র, সেটাই হবে বর্ণ বা অক্ষর। ঠিক আছে? আচ্ছা, তারপর বাংলায় প্রাথমিক স্বরধ্বনি কয়টি ও কি কি? প্রাথমিক স্বরধ্বনি কয়টি? না, 7টি। কি কি সেগুলি? অ, আ, হ্রস্ব ই, এ, ও, এ। ঠিক আছে? এই 7টা হলো প্রাথমিক স্বরধ্বনি। তারপর যৌগিক স্বরধ্বনি কয়টি ও কি কি? যৌগিক স্বরধ্বনি 2টি, ওই আর ও। দেখো, এই ওই ও দুটো উচ্চারণ করতে আরো স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে, যে ও যুক্ত হ্রস্ব ই দিয়ে ওই, ও, ও যুক্ত হ্রস্ব উ দিয়ে ও, যে কতগুলো স্বরধ্বনির সাহায্য নিয়ে বা যুক্ত হয়ে তবেই এই এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। সেজন্য এগুলো যৌগিক স্বরধ্বনি। তো যৌগিক স্বরধ্বনি কি কি তাহলে? ওই আর ও। ঠিক আছে? তারপর কয় ভাগে স্বরধ্বনির বৈচিত্র্য সৃষ্টি হয় আর কি কি? স্বরধ্বনির যে বৈচিত্র্য রয়েছে সেগুলো কত ভাবে তৈরি হয়, সৃষ্টি হয়, এবং সেগুলো কি? যে 4 ভাবে তৈরি হয়। কিভাবে বা কি কি ভাব থাকে? না, হুম, মুখবিবরের আয়তনের পরিবর্তন, ঠোঁটের আকার পরিবর্তন, জিভের অবস্থার পরিবর্তন, আর উচ্চারণে কালের উপর ভিত্তি করে, বা এই কয় ভাবে স্বরধ্বনিগুলোর বৈচিত্র্য সৃষ্টি হয়। ঠিক আছে? এগুলোর উপর ভিত্তি করে মূলত স্বরধ্বনির বৈচিত্র্য সৃষ্টি হয়। হলো? তারপর 34, মুখবিবরের আয়তন পরিবর্তনের ফলে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় আর কি কি? এই যে স্বরধ্বনির বৈচিত্র্য সৃষ্টি হয়, যে মুখবিবরের আয়তনের পরিবর্তন, ঠোঁটের আকার পরিবর্তন ইত্যাদি ভাবের ফলে স্বরধ্বনি, নানান রকমের স্বরধ্বনির শ্রেণীবিন্যাস হয়ে থাকে। তো সেই অনুযায়ী এবার এই শ্রেণীবিভাগগুলো আমরা দেখবো, বা সেরকম ধরনের প্রশ্ন দেখবো। মুখবিবরের আয়তন পরিবর্তনের ফলে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? তো মুখবিবরের আয়তনের পরিবর্তনের ফলে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি আর অর্ধ বিবৃত স্বরধ্বনি। এখানে দেখো সংক্ষেপে লেখা আছে
সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত। তো তোমরা যেমনটা বললাম যে সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, পাশে একটা করে স্বরধ্বনি লিখো। ঠিক আছে? আচ্ছা, এবার আসছে সংবৃত স্বরধ্বনি কাকে বলে? কাকে বলে? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখবিবরের আয়তন সবচেয়ে কম থাকে তাকে সংবৃত স্বরধ্বনি বলে। ঠিক আছে? তারপর সংবৃত স্বরধ্বনিগুলির নাম লেখো। যে সংবৃত স্বরধ্বনি কাকে বলে জানলে, তো সেই সংবৃত স্বরধ্বনিগুলো কি কি? মূলত হস্যই আর হস্যকে সংবৃত স্বরধ্বনি বলা হয়। এবং কেন বলা হয়, কিভাবে কি বৃত্তান্ত, সবকিছু আগের ক্লাসগুলোতে রয়েছে, তোমরা অবশ্যই শুনে থাকবে বা জেনে থাকবে। এগুলো কেবলমাত্র প্রশ্ন উত্তর, তাই আমি বিস্তারিতভাবে কিছু বলছি না। ঠিক আছে? তারপর বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখবিবরের আয়তন সবচেয়ে বেশি থাকে সেই স্বরধ্বনিকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে? এখানে আমি যেটা বললাম সেটাই লিখবে, এখানে সংক্ষেপে লেখা আছে। তারপর ৩৮, কোন স্বরধ্বনিকে বিবৃত স্বরধ্বনি বলা হয়? কোন স্বরধ্বনিকে বিবৃত স্বরধ্বনি বলা হয়? আ, যেটা উচ্চারণ করতে মুখবিবরের আয়তন সবচেয়ে বেশি থাকে সেটা হলো আ। ঠিক আছে? তারপর অর্ধসংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখবিবরের আয়তন তুলনায় কম থাকে সেই স্বরধ্বনিকে অর্ধসংবৃত স্বরধ্বনি বলে। সে অর্ধসংবৃত স্বরধ্বনিগুলো কি কি? না, এ আর ও, এগুলো হলো অর্ধসংবৃত স্বরধ্বনি। তারপর অর্ধবিবৃত স্বরধ্বনি কাকে বলে? তো যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখবিবরের আয়তন তুলনায় বেশি থাকে সেই স্বরধ্বনিকে বা সেই স্বরধ্বনিগুলিকে অর্ধবিবৃত স্বরধ্বনি বলে। ঠিক আছে? তারপর তারপর ৪১, অর্ধবিবৃত স্বরধ্বনি কোনগুলি? অর্ধবিবৃত স্বরধ্বনি কোনগুলি? না, এ আর অ, যেগুলো উচ্চারণ করতে তুলনামূলক বেশি আয়তন থাকে। ঠিক আছে? তারপর ৪২, ঠোঁটের আকার পরিবর্তনের ফলে কত রকমের স্বরধ্বনির সৃষ্টি হয়? ঠোঁটের আকার পরিবর্তনের ফলে ২ রকমের স্বরধ্বনির সৃষ্টি হয়। সেগুলোর নাম কি? না, প্রসারিত স্বরধ্বনি আর ২ কুঞ্চিত স্বরধ্বনি। ঠিক আছে? তারপর এই যে এপারে এর উত্তর। তারপর ৪৩, প্রসারিত স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটিকে প্রসারিত করতে হয় সেই স্বরধ্বনিগুলিকে প্রসারিত স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে? তারপর ৪৪, প্রসারিত স্বরধ্বনি কয়টি ও কি কি? প্রসারিত স্বরধ্বনি ৩টি। কি কি? হস্যই, এ আর এ, এগুলো হলো প্রসারিত স্বরধ্বনি। তারপর প্রসারিত স্বরধ্বনির অপর নাম কি? প্রসারিত স্বরধ্বনির অপর নাম হলো প্রসৃত স্বরধ্বনি। অর্থাৎ তোমাদের যদি বলা হয় বা প্রশ্নে আসে যে প্রসৃত স্বরধ্বনি কাকে বলে, তো তোমরা অবশ্যই এই প্রসৃত স্বরধ্বনি যা আর প্রসারিত স্বরধ্বনি তাই। তো প্রসারিত স্বরধ্বনি কাকে বলে তো জানো, সেটাই লিখে দেবে। ঠিক আছে? অর্থাৎ প্রসারিত স্বরধ্বনির অপর নাম হলো প্রসৃত স্বরধ্বনি। ঠিক আছে? তারপর কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে? ওটা ছিল প্রসারিত, এটা হবে কুঞ্চিত। তো যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটিকে কুঞ্চিত করতে হয় সেই স্বরধ্বনিগুলিকে কুঞ্চিত স্বরধ্বনি বলে। তারপর কুঞ্চিত স্বরধ্বনিগুলি কি কি? সেগুলো হলো হস্য, ও আর অ, এই তিনটি হলো কুঞ্চিত স্বরধ্বনি। দেখো, উ ও অ, ঠোঁটের আকার ছোট হয়ে আসছে। তারপর জিভের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী
স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? জিভের সম্মুখ আর পশ্চাৎ অনুযায়ী বা অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়? কয়টা ভাগে? না, দুটি ভাগে। একটা হলো সম্মুখ স্বরধ্বনি, একটা হলো পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে? যে সম্মুখ আর পশ্চাৎ যেহেতু, তাই দুটোই ভাগ, সম্মুখ আর পশ্চাৎ। তারপর ৪৯, সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? কাকে বলে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগিয়ে আসে বা সম্মুখে এগিয়ে আসে, সেই স্বরধ্বনিগুলিকে সম্মুখ স্বরধ্বনি বলে। ঠিক আছে? তারপর ৫০, কোন স্বরধ্বনিগুলিকে সম্মুখ স্বরধ্বনি বলে? কোনগুলোকে? না, হর্ষই এ আর এ, এই তিনটি স্বরধ্বনিকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়, কারণ এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে এগিয়ে আসে। ঠিক আছে? তারপর পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? তো সম্মুখ যেহেতু সামনে, পশ্চাৎ মানে পিছনে, তো একই রকম সংজ্ঞা হবে যে যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ পিছনের দিকে চলে যায়, সেই স্বরধ্বনিগুলিকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। ঠিক আছে? তারপর পশ্চাৎ স্বরধ্বনিগুলি কি কি? তো সেই পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলি? না, হর্ষ, ও আর অ, এই তিনটি স্বরধ্বনি হলো পশ্চাৎ স্বরধ্বনি, যেগুলো উচ্চারণের সময় জিভ পিছনের দিকে চলে যায়। ঠিক আছে? তারপর তারপর ৫৩, জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থানের কারণে স্বরধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তো এতক্ষণ দেখলাম আমরা জিভের সম্মুখ আর পশ্চাৎ অবস্থান অনুযায়ী। তো এবার জিভের অগ্রভাগটার উপর, যে অগ্রভাগটা উঁচুতে নাকি নিম্নে অবস্থান করছে, তো সেই জিভের অগ্রভাগের উচ্চে বা উঁচুতে আর নিচে অবস্থানের কারণে যে সমস্ত স্বরধ্বনিগুলো তৈরি হয়, সেই স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় আর কি কি? তো কয় ভাগে ভাগ করা যায়? না, ৪ ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো উচ্চ স্বরধ্বনি, একটা হলো নিম্ন স্বরধ্বনি, একটা হলো উচ্চ মধ্য স্বরধ্বনি, আর একটা হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। ঠিক আছে? তো তারপর আসছে উচ্চ স্বরধ্বনি কাকে বলে? যে যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ উঁচুতে বা উচ্চে অবস্থান করে, সেই স্বরধ্বনিগুলিকে উচ্চ স্বরধ্বনি বলে। ঠিক আছে? তো সেই উচ্চ স্বরধ্বনিগুলো কি কি? না, হস্যই আর হস্যৌ, মনে রেখো, এগুলো হলো উচ্চ স্বরধ্বনি। তারপর ৫৬, নিম্ন স্বরধ্বনি কোনগুলি, বা নিম্ন স্বরধ্বনি কাকে বলে? সরি, তো নিম্ন স্বরধ্বনি কাকে বলে? না, একই রকম ভাবে যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ নিম্নে অর্থাৎ নিচুতে অবস্থান করে, সেই স্বরধ্বনিগুলিকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে? তারপর নিম্ন স্বরধ্বনিগুলি কি কি? কি কি? না, আ, সেটা হলো একটাই, আ। এই আ স্বরধ্বনি উচ্চারণের সময় একমাত্র জিভ একেবারে নিম্নে অবস্থান করে। ঠিক আছে? তারপর ৫৮, উচ্চ মধ্য স্বরধ্বনি কাকে বলে? তো যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ একটু উঁচুতে অবস্থান করে বা কিছুটা উচ্চে অবস্থান করে, সেই স্বরধ্বনিগুলোকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। তো উচ্চ মধ্য স্বরধ্বনিগুলো কি কি? না, আহ, হলো গিয়ে এ আর ও, এই স্বরধ্বনিগুলো কে উচ্চ মধ্য স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে? তারপর নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলে? তো কাকে বলে? না, একই রকম ভাবে যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কিছুটা নিম্নে অবস্থান করে বা একটু নিচুতে বা নিম্নে অবস্থান করে, সেই স্বরধ্বনিগুলিকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলে। ঠিক আছে? তো নিম্ন মধ্য, আচ্ছা, এটা ৬০ এর দাগে।
তারপর তারপর ৬১ দাগে নিম্ন মধ্য স্বরধ্বনিগুলি কি কি? তো নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলে আমরা জানলাম। তো সেই স্বরধ্বনিগুলো কোনগুলোকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি? বলো দেখি তোমরা। হ্যাঁ, যে অ আর এ, এই স্বরধ্বনিগুলোকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলা হয়। তারপর ৬২, উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কি কি বা কয়টি ভাগ উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির? না, ৬টি ভাগ। কি কি? কণ্ঠস্বর, তালব্যস্বর, মূর্ধন্যস্বর, ওষ্ঠস্বর, কণ্ঠ তালব্যস্বর আর কণ্ঠ ওষ্ঠস্বর। ঠিক আছে, এই ৬টা হলো উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির ভাগ। ঠিক আছে, তো তো উত্তর পর্ব আজ এটুকুই থাক, এবং বাকি যে সমস্ত প্রশ্ন রয়েছে এছাড়াও বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে, তো সেগুলোর উত্তর অবশ্যই তোমরা জানো। এতগুলো ক্লাস জুড়ে, ৮টা ক্লাস জুড়ে আমরা এই ধ্বনি পরিবর্তন সম্পর্কে জেনেছি। তো সেই উত্তরগুলো তোমরা নিজেরা অবশ্যই করে এনো। ঠিক আছে, এতগুলো আমি বলে দিলাম, এবার বাদ বাকি তোমরা অবশ্যই করো। ঠিক আছে, যেহেতু অধ্যায়টি অনেক বড়, আমরা ৮টা ক্লাস জুড়ে পড়েছি, তার মানে বিশাল বড় একটা অধ্যায়, এবং সেখান থেকে অবশ্যই অনেক প্রশ্ন তৈরি হওয়ারই কথা। তো আপাতত ১০০টা প্রশ্ন বা প্রশ্নাবলী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের কাজে লাগবে এগুলো। তো এই যে ১০০ খানা বা ৬২টা মতো বলে দিলাম, এবং বাদ বাকি ১০০ পর্যন্ত তোমরা নিজেরা করো। হুম, এবং এরপরে এটা এখানেই শেষ নয়, এই অধ্যায়ের এখনো অনেক প্রশ্ন বাকি রয়েছে, এবং ধ্বনি পরিবর্তন সেটাও বাকি রয়েছে, যে কোনো শব্দটাকে পরিবর্তন করতে হবে, সেগুলো বাকি থেকে গেছে। তো আজকে এটুকুই। তো এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নাবলী এবং উত্তর আলোচনা পর্ব নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, এবং এগুলো তোমরা অবশ্যই করো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।